রোহিঙ্গারা যত দ্রুত ফিরবে দেশের জন্য ততই মঙ্গল, জিসিএ সম্মেলনে প্রধানমন্ত্রী। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে 6 জেলের মৃতদেহ উদ্ধার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারের আপিলের রায় যে কোনো দিন। দক্ষিণ সুদানে সন্ধ্যার পর নামে কারফিউ, পথে পথে গৃহযুদ্ধের চিহ্ন। এটিএন নিউজ দেখছেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং আওয়ারে। আর এই মুহূর্তে শুরু হলো নিউজ অ্যাট 12। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার পুরো খবর জানাচ্ছি। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তারা যত দ্রুত ফিরে যাবে দেশের জন্য ততই মঙ্গল। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জলবায়ু অভিযোজন সম্মেলনের উদ্বোধনীতে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হবে বৈশ্বিকভাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে রক্ষায় সদিচ্ছা নিয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকিতে খুব খারাপ অবস্থানে থাকলেও এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে প্রশংসা জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। আর রোহিঙ্গাদের আশ্রয়ে বাংলাদেশ বিশ্বের সম্মান অর্জন করছে প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদিও প্রকৃতিতে মাত্র 0.1% গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী বাংলাদেশ, তারপরও এর বেশিরভাগ ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশি। এতে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়া সহ খরা, বন্যা এবং ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে বাংলাদেশ। কিন্তু তা সত্ত্বেও উন্নত বিশ্বের দেশগুলোর দ্বারা সৃষ্ট এই সমস্যা মোকাবেলায় সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে আমরা একটা বিরাট সমস্যা কাঁধে নিয়ে চলছি, সেটা হচ্ছে মিয়ানমারে প্রায় 11 লক্ষ বাস্তুচ্যুত রাখাইন সম্প্রদায়। এই রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু এর ফলে কিন্তু আমাদের ওই অঞ্চলের অনেকটা অনিরাপদ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তা আমরা চাই যে যত দ্রুত তারা নিজের দেশে ফিরে যায়, বাংলাদেশের জন্য সেটা ততই মঙ্গল হবে, এটা আমি বিশ্বাস করি। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলার জন্য আমরা বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 নামে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি, অর্থাৎ 2100 সাল পর্যন্ত বাংলাদেশ যেন টিকে থাকতে পারে সেটা লক্ষ্য নিয়ে এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবে আমাদের এটা সমাধান করতে হবে। দর্শক, ডিজিটাল বাংলাদেশ সমৃদ্ধির অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আগে কিভাবে কোন প্রসেসে এসেছে, কি ফাইল প্রয়োজন, কি ডকুমেন্ট প্রয়োজন, সেটাই সেভাবেই যে করতে হবে সেটা কিন্তু না, কারণ এখন অনেক কিছু অলরেডি ডিজিটাল হয়ে গেছে। যেসব কাগজপত্রের আর প্রয়োজন নাই বাতিল করে দেন, আপনারা নতুন পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে যেই তথ্য অলরেডি সরকারি ডেটাবেসে আছে সেগুলো ব্যবহার করে যাতে প্রজেক্টটা হয় সেটা একটু নজর রাখবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো তাতে আমাদের কি সুবিধা হচ্ছে যে অনেকগুলো আমাদের দেশের এবং দেশের মানুষের, নাগরিকের কিন্তু বিরাট সুবিধা হচ্ছে। প্রথম সুবিধা হচ্ছে যে সময় বেঁচে যাচ্ছে। আগে একটা কাজ করতে হয়তো 2 সপ্তাহ লাগতো, এখন কিন্তু সেটা 20 মিনিটে করা যায়, 20 মিনিটে করা সম্ভব। এই যে দেশের এক মাথা থেকে আরেক মাথা টাকা পাঠানো, একটা ফর্ম ফিল আপ করা, সব এখন অনলাইন করা যায়, মোবাইলে করা যায়, কম্পিউটারেরও প্রয়োজন হয় না। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আরেকটা উদাহরণ দিই, এই যে সরকারি ফাইল, যেটা এই যে একটা ফাইল এখান থেকে ওখানে, এই অফিস থেকে ওখানে যাওয়ার যে জটিলতা, সেখানে আমাদের যে পরিমাণ সময় নষ্ট হয় আমাদের সরকারের, এক একটা কাজ করতে, এক একটা নতুন আইন বানাতে বলেন বা পরিকল্পনায় বলেন বা প্রজেক্টে বলেন, গাইডলাইনে বলেন, এই মন্ত্রণালয় থেকে ফাইল ওই মন্ত্রণালয়ে যেতে হবে, ওখান থেকে ফাইল এখানে আসতে হবে, সেটা কি প্রয়োজন? এটা যদি ডিজিটাল হয়ে যায়, আপনি ফাইল 2 দিনে দেখে
আপনি আপনার স্বাক্ষর দিয়ে দিলেন ইলেকট্রনিকলি, ওই ফাইল চলে গেল, পরের যে দপ্তরে যাওয়ার সেটা সঙ্গে সঙ্গে ইলেকট্রনিকলি চলে গেল। এটা একটা বিরাট সুবিধা। তো এই ই ফাইলিং সিস্টেম আমরা বানিয়েছি, এটার পাইলটিং চলছে, এটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা দাবি করবেন যে এই ই ফাইলিং সিস্টেম, এগুলো যত ডিজিটাইজড সিস্টেম দ্রুত বাস্তবায়ন হয়, কারণ তাতে আমাদের আপনাদের দেশের সময় বাঁচবে, দেশের এফিসিয়েন্সি বাড়বে, তাতে কিন্তু আমাদের অর্থনীতির উপর একটা ডাইরেক্ট প্রভাব পড়ে। এই যে আমাদের অর্থনীতি এখন আমরা বিশ্বের মধ্যে 5th ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, আমরা যদি এই এফিসিয়েন্সিটা বাড়াতে পারি তাহলে আমরা নাম্বার 3, নাম্বার 2, নাম্বার 1-এ চলে যেতে পারি। আমাদের গ্রোথ রেট এখন 8% থেকে আমরা 10%-এ নিয়ে যেতে পারি, শুধুমাত্র যদি এই এফিসিয়েন্সি আমরা বাড়াতে পারি। আর ডিজিটাল পদ্ধতিতে সেটা সম্ভব, সেটা হচ্ছে। এটাকে আমাদের আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ লাভ আছে, সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাইজ করা, সরকারি সব কিছু ডিজিটাইজ করাতে আমাদের দুর্নীতির সুযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা কিন্তু আসলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে পারি ডিজিটাল পদ্ধতি দিয়ে। সব কিছু, সব সরকারি সিস্টেম ডিজিটাইজ হয়ে গেলে দুর্নীতির আর সুযোগ থাকে না, অ্যাটলিস্ট সরকারি দুর্নীতি। বেসরকারি দুর্নীতি সেটা ভিন্ন ব্যাপার। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আমাদের দেশের মানুষের জীবনকে আরও সহজ করা। আমি এক মেলায় ছিলাম, সেখানে আমাদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেগুলো আমরা করেছি, তার এক উদ্যোক্তা আমাকে বলছে যে গ্রামের থেকে একজন বয়স্ক ভদ্রলোক, তিনি এসেছিলেন একটি জমির রেকর্ড নিতে। তো উদ্যোক্তা তার ন্যাশনাল আইডিটা নিয়ে এন্টার করে 5-10 মিনিটের মধ্যে প্রিন্ট আউট দিয়ে ওনাকে দিয়ে দিলেন। তো বয়স্ক ভদ্রলোক অবাক হয়ে গেলেন যে এই হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই, আমার আর ফেরত আসতে হবে না, আমার আর কোনো কাগজ লাগবে না। উদ্যোক্তা বলল, না, হয়ে গেছে, এটাই হলো, এটা এখন ডিজিটাইজ হয়ে গেছে। তো ভেবে দেখেন যে ওই বয়স্ক ভদ্রলোকের কষ্ট করে যে সেই ইউনিয়ন কোনো দপ্তরে যেতে হলো না, ওনার দ্বিতীয়বার আর ফেরত আসতে হলো না, ওনার কোনো ফর্ম নিয়ে তার ছেলের কাছে ফেরত নিয়ে যেতে হলো না যে বাবা এই ফর্মটা ফিল আউট করে দাও, এটা প্রয়োজন। অন্য কারো কাছে তার যেতে হয় নাই, হাত পাততে হয় নাই, সময় নষ্ট করতে হয় নাই। তো ওনার জীবনের একটি বিরাট সুবিধা তিনি পেলেন। আর প্রতিটি ক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, তখন আমাদের দেশবাসীদের, আমাদের ভাই বোনদের জীবন আরও সহজ হবে, তারা পরিবারকে আরও সময় দিতে পারবে, তাদের জীবন একটু আরাম আনতে পারবো আমরা। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমাদের আওয়ামী লীগ সরকারের স্বপ্নই হচ্ছে দেশের মানুষকে জন্য, দেশের মানুষের জীবনের উন্নয়ন করা। আর এই সুযোগে বলতে চাই যে এখানে আমার সামনে আপনাদের সাথে এখানে সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগ এখন আপনদেরই চেহারা, এটা দেখে কিন্তু খুবই আনন্দ লাগে। এই যে গত 10 বছর আমরা সুযোগ পেয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে সুযোগ দিয়েছে যে দেশের জন্য, দেশের এই বিরাট একটি উন্নয়ন করা, একটি পরিবর্তন আনা, একটি বিপ্লব আনা বাংলাদেশে, যেটা বাংলাদেশের মানুষ কোনোদিন ভাবতেও পারে নাই।
এই যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রো রেল সিস্টেম, 4G, এটা কিন্তু বাংলাদেশের মানুষ কল্পনাই করতে পারে নাই যে এত অল্প সময়ের মধ্যে হবে। 10 বছর আগে পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো তো দূরের কথা, তখন মানুষের খালি একটাই দাবি ছিল বিদ্যুৎ বিদ্যুৎ, হাউকাও ছিল। এখন কিন্তু বিদ্যুৎ নিয়ে তো কেউ কথাই বলে না, বিদ্যুতের দাবি আর কেউ করেই। অথচ তখন কিন্তু আমাকে সবাই, আমরা যখন প্রথম ক্ষমতায় আসি, আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন সবাই আমাকে বলেছিল যে বিদ্যুতের এত জটিল সমস্যা এটা কোনো সরকার সমাধান করতে পারবে না। 10 বছর তো দূরের কথা, আমরা আমাদের প্রথম টার্মেই করে দিয়েছি। আপনারা দেখছিলেন ডিজিটাল বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই কর্মশালায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা সরাসরি ছিলাম সেখানে। পরের খবরে চোখ রাখছি। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরা ট্রলার থেকে 6 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 2 জনকে উদ্ধার করা হয়েছে জীবিত। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই জেলে। ট্রলারে আরও 6 জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভোরে এসব মরদেহ উদ্ধার করা হয়, তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পান তারা। পরে ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে 4টি মরদেহ ভাসমান অবস্থায় এবং আরও 2টি মরদেহ ট্রলারের পাটাতনের উপর পাওয়া যায়। সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হওয়ার কবলে পড়ে ট্রলারটি। পরে সেটি ভাঙাচোরা অবস্থায় জোয়ারের ধাক্কায় ভেসে কক্সবাজার উপকূলে পৌঁছায় বলে পুলিশের ধারণা। এটি বাংলাদেশের না মিয়ানমারে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবির 5 দিন পরও ভোলার চরফ্যাশনের নিখোঁজ 29 জেলের সন্ধান মেলেনি। নিখোঁজদের পরিবারের কান্না থামছে না। জেলেদের উদ্ধারের প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উৎকণ্ঠিত স্বজনদের। ভোলা প্রতিনিধি রাশেদ হোসেন রুবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। গত 2 জুলাই ভোলার চরফ্যাশন উপজেলার শামরাজ মৎস্যঘাট থেকে মনির মাঝি ও মামুন মাঝি তাদের ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ট্রলার দুটিতে 28 জন জেলে ছিল। গত শনিবার ভোরে ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি নিখোঁজ হয়। মামুন মাঝির ট্রলারের 13 জেলে উদ্ধার হলেও মনিরের ট্রলারের জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সময়ে ঝড়ে ডুবে যায় সাতবান এলাকায় শাহজাহান মাঝির ট্রলারটিও। নিখোঁজ হন দুলারহাট থানার নুরাবাদ ও আহমদপুর ইউনিয়নের 14 জেলে। নিখোঁজ মোট 29 জেলের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। নুরাবাদ, আহমদপুর, ফরিদাবাদ, মাদ্রাজ এলাকার নিখোঁজ জেলেদের পরিবারে চলছে আহাজারি। শনিবার দিন আমার দুটা ছেলে লিয়ে গেছে সাধারণ নৌকাত মাছ ধরতে, আর ছেলে সন্তান পাই না। জাদুরা গাঙ্গ জাপ দিছে, জাপের পরে জাদুরা কে কমলে গেছে আর ফাইতে আসে না। কোনো পুলিশ প্রশাসন কেউ এটা তত্ত্ব তালাশ নেয় না। নিজেরে ঝুঁকি লিয়া বেঞ্চের টেম্পু লিয়া নিজেরে আগাইছি, নিজেরে আইছি। নিখোঁজ জেলে পরিবারের অভিযোগ, তারা নিজ উদ্যোগে খোঁজাখুঁজি করছেন। প্রশাসনের কোনো তৎপরতা নেই। যদিও নৌবাহিনী ও কোস্ট উদ্ধার অভিযান চালাচ্ছে বলে দাবি প্রশাসনের। কোস্টগার্ড, নৌবাহিনী সবাই তল্লাশি চালাচ্ছে। এখনও আমাদের তল্লাশি অব্যাহত আছে এবং ওই ট্রলারের যারা মালিক ছিলেন তারা নিজেরাও, প্রত্যেকটা মালিক 3টা করে বা 4টা করে ট্রলার তারা তল্লাশিতে লাগিয়ে দিয়েছেন। আমাদের পুলিশি ক্যাম্পাসে ওনারা এই ব্যাপারে সার্বিকভাবে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় যে কোনো দিন ঘোষণা করবেন আপিল বিভাগ। উভয় পক্ষের শুনানি শেষে বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে আজহারের মৃত্যুদণ্ড বহাল চান অ্যাটর্নি জেনারেল। তবে আসামি পক্ষ বলছে ন্যায় বিচার হলে খালাস পাবেন আজহার। তবে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি আজহারের আইনজীবীরা। 2014 সালে 30 ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার। এদিকে এরশাদ সরকারের সাবেক মন্ত্রী জাতীয় পার্টি সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে। হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনকারী সৈয়দ মোহাম্মদ কায়সারকে 2014 সালে 23 ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিদেশের বাইরের খবর। এখনো সন্ধ্যার পর কারফিউ নামে দক্ষিণ সুদানে থমকে যায় জীবনযাত্রা। রাস্তায় এখনো পড়ে আছে গৃহযুদ্ধের নানা চিহ্ন। আর তাই জাতিসংঘের নীল পতাকার আওতায় দেশটির মানুষের সুরক্ষায় জীবনের নিরাপত্তা নিশ্চিত করছে লাল সবুজের বাংলাদেশ। দক্ষিণ সুদান থেকে ফিরে সাব্বির আহমেদের 5 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। 15 লাখেরও বেশি মানুষের প্রাণহানি, রক্তক্ষয়ী যুদ্ধ। তারপর 2011 সালের 9 জুলাই বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম দেশ দক্ষিণ সুদান। জাতিসংঘ স্বীকৃত 193তম দেশ এটি। কিন্তু স্বাধীনতার স্বাদ বেশি দিন নিতে পারেনি দক্ষিণ সুদানের মানুষ। স্বাধীনতার জন্য কাজ করা বর্তমান প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে চলমান দ্বন্দ্বে 2013 সাল থেকে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। থেমে থেমে চলতে থাকে এই যুদ্ধ। এর মধ্যে 2014 সালে একটি বড় গণহত্যা সংঘটিত হয়। গৃহযুদ্ধের চিহ্ন এখনো পড়ে আছে দেশটির রাস্তায় রাস্তায়। কিছু দূর পর পর বাড়িঘর, কিন্তু নেই মানুষের অস্তিত্ব। পুরো দেশটি অনেকটা বিরান ভূমির মতো। বিদেশি গণমাধ্যমগুলো বলছে গৃহযুদ্ধে প্রায় 10,000 মানুষ নিহত হয়েছে, গৃহহীন হয়েছে 35 লাখ মানুষ। এই সংকট নিরসনে কাজ করছে জাতিসংঘ। আর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করা সব বাহিনীর নিত্য প্রয়োজনীয় রসদের নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ নৌবাহিনী। দেশটির গৃহহীন নাগরিকদের নিরাপত্তায় জাতিসংঘ তৈরি করেছে প্রোটেকশন অফ সিভিলিয়ান পিওসি ক্যাম্প, যেখানে হাজারো মানুষের বসবাস। বদ্ধ অবস্থায় থেকে থেকে এখানকার মানুষ একঘেয়েমি জীবনে ক্লান্ত। একটি সুন্দর ভবিষ্যৎ চান তারা। আমি এখানে মোটেও খুশি নই। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। আমরা প্রকৃত শান্তির জন্য অপেক্ষা করছি। এখানে ভালো শিক্ষা নেই, তাই এখানকার শিশুদের আমি কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি না। তাই প্রশ্ন উঠতেই পারে, স্বাধীনতার পর আসলেই কি দেশটি স্বাধীন হয়েছে? এরকম শিশু, নারী এবং অনেক বৃদ্ধ এখনো অবস্থান করছেন এই জায়গাটিতে। এই জায়গাটিকে বলা হয় পিওসি, যেখানে জাতিসংঘ এদের থাকা, খাওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। এই শিশুরা এখনো জানে না তাদের ভবিষ্যৎ কি বা তারা ভবিষ্যতে কি করবেন। অর্থাৎ একটি অনিশ্চয়তার দিকে যাচ্ছে এই শিশুদের ভবিষ্যৎ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, মালাকাল, দক্ষিণ সুদান। এবার এগুলো আইসক্রিমের সৌজন্যে ক্রিকেট বিশ্বকাপের খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনালের বাকি অংশ আজ রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে। বৃষ্টিতে খেলা বন্ধের আগে টস জিতে ব্যাট করতে নেওয়া নিউজিল্যান্ড 46.1 ওভারে 5 উইকেটে 211 রান করেছিল। ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলের উইকেট হারায় কিউইরা। এরপর হেনরি নিকলস ও কেন উইলিয়ামসন 68 রানের জুটিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। নিকলস বিদায় নেন 28 রানে। তৃতীয় উইকেটে রস টেলরের সঙ্গে আরও 65 রানে জুটি গড়েন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন হাফ সেঞ্চুরির পর আর ইনিংস লম্বা করতে পারেননি। দলীয় 134 রানে 67 করা উইলিয়ামসনকে বিদায় করেন চাহাল। এরপর জিমি নিশাম ও গ্র্যান্ড হোম দ্রুত আউট হলে বড় স্কোর গড়ার স্বপ্ন ভেস্তে যায় নিউজিল্যান্ডের। টেলর অপরাজিত আছেন 67 রানে। বিশ্বকাপের সবচেয়ে সফল দলের বিপক্ষে স্বাগতিকদের লড়াই। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং প্রথম ট্রফির খোঁজে থাকা ইংল্যান্ড। বার্মিংহামে ম্যাচ শুরু হবে বেলা 3:30টায়।
2019 বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় প্রথম দল সাইড স্টেনের আঘাতে স্টয়নিসের খেলা নিয়েও আছে যথেষ্ট শঙ্কা। বিশ্বকাপ স্কোয়াডে তাই না থেকেও কপাল খুলতে পারে হ্যান্ডসকম্বের। ব্যর্থতার গল্প মিডল অর্ডারে, তবে মিচেল স্টার্কের রোমহর্ষক বোলিং এসব কিছুই আগলে রেখে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। ট্রফির স্বপ্ন দেখা ইংল্যান্ড গ্রুপের শেষ ম্যাচ জিতে খারাপ সময় কাটিয়ে ওঠা রুট বাটলারদের বড় শক্তির জায়গা তাদের ব্যাটিং লাইন আপ, সঙ্গে তাদের পেসাররা আশার আলো জ্বালিয়ে রাখছে প্রতিটি ম্যাচেই। যদিও এই আসরে অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড, তবে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ তো এসেছে আয়োজক দেশের সামনে। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুদক পরিচালক এনামুল বাসিরকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে দুদকের। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী তাওহিদ সৌরভের সাথে। তাওহিদ সৌরভ, নিশ্চয়ই আমাকে আপনি শুনতে পাচ্ছেন। জিজ্ঞাসাবাদ কি শুরু হয়েছে কিনা, বা এ বিষয়ে যে কোনো তথ্য আপনার কাছে যদি থাকে আপনি যদি দর্শকদের জন্য একটু জানিয়ে দেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে এনামুল বাসির দুর্নীতি দমন কমিশনের একজন বরখাস্ত পরিচালক, তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল যে তিনি তদন্তকালীন সময় অর্থাৎ পুলিশের কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন, তিনিও মিজানুর রহমানের কাছ থেকে তিনি ঘুষ গ্রহণ করেছেন এমন একটি অডিও কিন্তু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই কিন্তু দুদক থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর একটি কমিটি করা হয়েছিল 3 সদস্যের পরিচালক ফান্না ফিল্লার নেতৃত্বে। সেই কমিটি তাকে এর আগেও কয়েকবার ডেকেছে, তিনি তখন অসুস্থ বলে তিনি কিন্তু তখন আসেননি। আজকেও এখন পর্যন্ত তিনি আসেননি। এনামুল বাসিরের বিষয়ে আমরা দুদকের গণমাধ্যম কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের কাছে কথা বলেছিলাম যে তিনি আজকে আসবেন কিনা, অথবা দুদকের যেহেতু আইন রয়েছে যদি অসুস্থ থাকেন অথবা কোনো কারণ থাকে তাহলে তিনি সেটি কিন্তু দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানিয়ে থাকেন। সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা সেটি কিন্তু গণমাধ্যম কর্মকর্তার কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আসলে এখন কিছুক্ষণ আগে তিনি একটি কাগজ দিয়েছেন, একটা অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশনে কি লেখা রয়েছে সে বিষয়ে কিন্তু দুদক এখন পর্যন্ত কিছু গণমাধ্যমের কাছে জানায়নি। তবে তিনি আসবেন কি আসবেন না সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কনফার্ম করেননি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ে কিন্তু আরেকটি জিজ্ঞাসাবাদ হচ্ছে। ফান্না ফিল্লার নেতৃত্বে যে টিমটি রয়েছে 3 সদস্যের, সেই টিম কিন্তু আমি যে জায়গাটি দাঁড়িয়েছি এখানটি এর 3 তলায় কিন্তু জিজ্ঞাসাবাদ একটি কক্ষ রয়েছে। সেই কক্ষে ডিআইজি সাবেক বরখাস্ত ডিআইজি মিজানের যে ড্রাইভার রয়েছে এনামুল, তার নাম এনামুল, তাকে জিজ্ঞাসাবাদ করছে। সকাল 10টার দিকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়, এখনও চলছে। কতক্ষণ চলবে সে বিষয়ে কিন্তু আসলে আমরা কনফার্ম কিছু জানি না, কারণ আপনি জানেন এ ধরনের জিজ্ঞাসাবাদ বেশ কিছু সময় হয়ে থাকে, 3 ঘন্টা 4 ঘন্টার মতো আমরা দেখেছি এর পূর্বে যে এই ধরনের জিজ্ঞাসাবাদ অনেক সময় নিয়ে কিন্তু কর্মকর্তারা করে থাকেন। সেক্ষেত্রে এনামুল বাসির আসলে কি করবেন সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। দুদকের গণমাধ্যম কর্মকর্তা যেটি বলেছেন হয়তো তিনি আসতে পারেন, এটি কিন্তু তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি আসবেন কিনা সেটি কিন্তু তিনি যে অ্যাপ্লিকেশন করেছেন অথবা তিনি যে কাগজটি জমা দিয়েছেন সেটিতে কিন্তু স্পষ্ট রয়েছে। আমরা চেষ্টা করছি সেই বিষয়টি জানার জন্য, জানার সাথে সাথে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। আমার কাছে এই মুহূর্তে এতটুকুই রয়েছে। তাওহিদ সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নিশ্চয়ই কোনো তথ্য থাকলে তাওহিদ সৌরভ আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পর জানিয়ে ফিরছি। পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 1। রোহিঙ্গারা যত দ্রুত ফিরবে দেশের জন্য ততই মঙ্গল, জিসিএ সম্মেলনে প্রধানমন্ত্রী। কক্সবাজারে 6 জেলের মৃতদেহ উদ্ধার, জীবিত 2, এখনো নিখোঁজ 6 জন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারের আপিলের রায় যে কোনো দিন। দক্ষিণ সুদানে সন্ধ্যার পর নামে কারফিউ, পথে পথে গৃহযুদ্ধের চিহ্ন। বিরতির পর ফিরে এসে হ্যাপেনিং আওয়ারে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ ইস্পাহানি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আর নেই। 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাতে রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন থেকে এই সাংবাদিক রক্তের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল 68 বছর। মোহাম্মদ জাহাঙ্গীরের মরদেহ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হলে তার স্বজন ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বেলা 11টায়, দ্বিতীয় জানাজা হবে বাদ আসর তার বাসার কাছের মসজিদে। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে সহস্রাধিক মানুষ। টানা বর্ষণে বান্দরবানের কেরানীহাট সড়কের বাজালিয়া অংশে সড়কের উপর দিয়ে কয়েক ফুট পানি প্রবাহিত হচ্ছে। এতে সোমবার থেকে সারা দেশের সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাঙ্গু নদীর পানি বাড়ায় বাজালিয়া এলাকায় 200-রও বেশি পরিবার পানিবন্দী। অন্যদিকে থানচি সড়কের বলিপাড়া এলাকায় পাহাড় ধস ও সড়কের উপর পানি ওঠায় সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীতে পানি প্রবাহ কমছে না। পানিতে নিমজ্জিত এলাকার কয়েকশো বাড়িঘর। টানা বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করার পরও অনেকেই ঝুঁকি মাথায় নিয়ে থাকছেন পাহাড়ের পাদদেশে। পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম গ্যাদা ওরফে গ্যাদালাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 2:30টার দিকে উপজেলার হাসামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত সাইফুল আন্তজেলা ডাকাত দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত। গতকাল সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য গ্যাদালালকে আটক করে সুজানগর থানা পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাত 2:30টার দিকে হাসামপুর ঈদগাহ মাঠে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় তারা। তাদের উপস্থিতি টের পেয়ে গ্যাদালালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দল পিছু হটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ গ্যাদালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাটার গান, 2 রাউন্ড গুলি, 2টি গুলি খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুবিধা ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলায় এবছর পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন 226 জন। মুন্সিগঞ্জের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ সংখ্যক পুলিশ কনস্টেবল নিয়োগ। 24 জুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে বিভিন্ন ধাপে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে যাচাই বাছাই করে 29 জুন যোগ্য এবং মেধাবী প্রার্থীদের নির্বাচিত করা হয়। মঙ্গলবার দুপুর 12টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন পুলিশ সুপার জায়েদুল আলম PPM। নির্বাচিত 226 জনের মধ্যে সাধারণ পুরুষ 171 জন, সাধারণ নারী 42 জন, পুরুষ মুক্তিযোদ্ধা 10 জন, পুলিশ পোষ্য পুরুষ 2 জন, আনসার 1 জন। বিভিন্ন জেলায় 100 টাকায় পুলিশের চাকরি শুরুটা করেছেন মুন্সিগঞ্জের বর্তমান পুলিশ সুপার। 2016 সালে মুন্সিগঞ্জ জেলায় যোগদানের পর তিনি এ ঘোষণা দেন। তিনি প্রথম 2017 সালে মুন্সিগঞ্জের পুলিশের মধ্যে ডোপ টেস্টটা চালু করেন। এ জেলায় 2017 সালে 83 জন এবং 2018 সালে 85 জনকে নিয়োগ দেওয়া হয়। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন পুলিশ ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় ওনার সরাসরি দিক নির্দেশনায় পুলিশের এই নিয়োগ এবং পদায়ন এটা স্বচ্ছতা এবং যোগ্যতা আমরা করতে যাচ্ছি। 3 দিনের সফরে বরিশালে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার বরিশাল পৌঁছলে নদীবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক SM অজির রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিন বিকেলে বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস ও বরিশাল রেঞ্জের DIG শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রবার্ট মিলার। পরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত। আজ পিরোজপুরের ভান্ডারিয়া ও ঝালকাঠির ভীমরুলিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করবেন তিনি। আগামীকাল তিনি অক্সফোর্ড মিশন চার্চ, মৎস্য অবতরণ কেন্দ্র ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করবেন। এদিন বিকেলে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন মার্কিন রাষ্ট্রদূত। সোশ্যালিস্ট ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
বাড়ি ৮ আম অন্য আম থেকে মিষ্টি, উৎপাদন খরচও কম, ফলে নতুন এ জাতের আম চাষে ঝুঁকছেন যশোরের কৃষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই আমের চারা 2010 সাল থেকে যশোরের কৃষকদের মাঝে বিতরণ করা হয়। চারা রোপণের 3 বছর পর ফলন শুরু হয় বাড়ি ৮ আমের। জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই আম পাকে। 5 থেকে 6 বছর বয়সী একটি গাছে 80 থেকে 100 কেজি আম উৎপাদন হয়। 2 থেকে 300 টাকা খরচ করে লাভ পাওয়া যায় 5 থেকে 6 হাজার টাকা। পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় কীটনাশকও তেমন লাগে না। যশোরের কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে বাড়ি ৮ জাতের এই আম। এই ঝড় বৃষ্টিতে এই আমটা ঝরে কম, তারপরেও এতে পোকামাকড় লাগে কম। আমটা ফলন ভালো এবং অল্প সময়ের ভিতর গাছে ফল দেয়। এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা অন্য যে কোনো আমের চেয়ে একটু লেটে পাকে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস পরে এটাকে হারভেস্ট করা যায়। আর যার কারণে কৃষকরা এটা অসময়ে সংগ্রহ করতে পারে এবং বাজারে বিক্রি করার কারণে তারা বেনিফিটেড হয়। কর্তৃপক্ষের অবহেলায় চাঁদপুরে বিএডিসির কয়েক কোটি টাকা মূল্যের ভাসমান পাম্প পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে। ডাকাতিয়া নদীর তীরে পড়ে থাকা কৃষি উন্নয়ন কর্পোরেশনের অকেজো 25 কিউসেক ও 12.5 কিউসেক 8টি পাম্পের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। নদীর জোয়ার ভাটায় পাম্পগুলো ধীরে ধীরে মাটিতে দেবে যাচ্ছে। এর ফলে আগামীতে এসব পাম্পের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এগুলো দ্রুত নিলামে বিক্রি করে রাজস্ব খাতে টাকা জমা দেওয়ার তাগিদ তাদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএডিসির কর্মকর্তা। যেগুলো চালু নেই মানে অকেজো ঊর্ধ্বতন অফিসের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত অকশনের মাধ্যমে হোক আর যেভাবে বিক্রি করে দেওয়া উচিত। এবং মাটির নিচে অলরেডি এগুলো লোহার জিনিস মাটি খেয়ে ফেলছে এবং অকেজো হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এগুলো কোনো লোহার কাজেও ব্যবহার হবে না। সময় হলো বায়েজিদ স্কিল বিরতি নেবার, এরপর আরও জানিয়ে ফিরব। নেপালে যৌন নিপীড়নের অভিযোগে জাতিসংঘের সাবেক কর্মকর্তার কারাদণ্ড। এবং উইম্বলডনে নারী এককে সেমিফাইনালে সেরেনা উইলিয়ামস। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার হ্যাপেনিং আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন নিউজ এট 12-এ আছি। এবার জানাবো আন্তর্জাতিক খবর। নেপালে 2 বালককে যৌন নিপীড়নের অভিযোগে জাতিসংঘের সাবেক এক ত্রাণ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কানাডার নাগরিক 62 বছর বয়সী পিটার জন ডগলিশকে গত বছর কাঠমান্ডুর কাছে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 12 ও 14 বছরের 2 বালককে যৌন নিপীড়ন করার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় গত মাসে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। এজন্য তাকে যথাক্রমে 9 ও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ডগলিশকে প্রত্যেক শিশুকে $4,600 ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়। 1980 সাল থেকে মানবাধিকার বিষয়ে কাজ করছেন জাতিসংঘের সাবেক এই ত্রাণ কর্মকর্তা। শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ 2016 সালে কানাডার দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা অর্ডার অব কানাডা পেয়েছিলেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তদন্ত প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন ডগলিশ। এবারে খেলার খবর। উইম্বলডনের নারী এককে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ, সেভিতোলিনা ও বারবারা স্ট্রিকোভাও উঠেছেন সেমিফাইনালে। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্বদেশী রেসকের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছেন উইলিয়ামস। কেননা প্রথম সেট 6-4 গেমে জয়ের পর দ্বিতীয় সেটে একই ব্যবধানে রেসকের কাছে হেরে যান তিনি। তবে তৃতীয় সেট 6-3 গেমে জিতে শেষ চার নিশ্চিত করেন সেরেনা। এদিকে চীনের ঝ্যাংকে সরাসরি সেটে হারিয়েছেন সিমোনা। তবে শেষ 16 থেকে বিদায় নিয়েছে জোহানা কন্তা।
স্ট্রিকোভার কাছে 2-0 সেটে হেরেছেন তিনি। এদিকে মিক্সড ডাবলসের ম্যাচে প্রথমবার জুটি গড়েন সেরেনা উইলিয়ামস ও অ্যান্ডি মারে। মার্টিন আতোয়া জুটিকে 7-5 ও 6-3 গেমে পরাজিত করেন মারে সেরেনা জুটি। হ্যাপেনিং আরে আছি আমরা সকাল 10:30 থেকে আমাদের এই আয়োজন চলবে দুপুর 2টো পর্যন্ত। সময় হলো ছোট একটা বিরতি নেবার। নিউজ দুপুর 1টায় আপনাদের জন্য থাকবে নিউজ রুম এবং তারপর আমরা আবারও ফিরে আসবো আমাদের এই আয়োজনে। সঙ্গে থাকুন।